প্রিমিয়ার প্রোর হাতে ঘড়িতে এই লেসনে আমরা শিখব প্রিমিয়ার প্রোর ইন্টারফেস সম্পর্কে, ওয়ার্কস্পেস সম্পর্কে এবং সিকোয়েন্স সম্পর্কে। এই তিনটা বিষয় যদি ক্লিয়ার হয়ে যায়, আশা করি প্রিমিয়ার প্রোর যে প্রাথমিক ধারণা সেটা আপনি পেয়ে যাবেন। তো প্রিমিয়ার প্রো যখন আমরা ওপেন করব, এরকম একটা ওয়েলকাম স্ক্রিন পাবো। এই ওয়েলকাম স্ক্রিনের মাধ্যমে প্রিমিয়ার প্রো আমাদের কাছে জানতে চাচ্ছে আসলে আমরা কি করতে চাই, নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চাই নাকি পুরাতন কোনো প্রজেক্টকে ওপেন করতে চাই। তো আমি যদি দেখাই আপনাদেরকে, এইখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তার মানে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চান, নিউ প্রজেক্ট ব্যবহার করে সেটাকে তৈরি করতে হবে। দ্বিতীয় অপশন রয়েছে ওপেন প্রজেক্ট। আপনি যদি কোনো এক্সিস্টিং প্রজেক্টকে ওপেন করতে চান, এখানে ক্লিক করবেন, যেখানে সেভ করেছেন আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। সাপোজ আমার যে প্রজেক্ট রয়েছে সেটাকে আমি সেভ করেছি এই ফোল্ডারের ভিতরে। এটাকে যদি ওপেন করতে চাই, সিলেক্ট করে আমি যদি ওপেনে ক্লিক করি, তাহলে এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এর পরবর্তী সময়ে আপনারা দেখতে পারবেন নিউ টিম প্রজেক্ট এবং ওপেন টিম প্রজেক্ট। এই টিম প্রজেক্ট জিনিসটা কি? প্রিমিয়ার প্রোতে আমরা যখন একাধিক মানুষ একটা প্রজেক্টে একই সাথে কাজ করব, তখন আমরা টিম প্রজেক্ট ব্যবহার করব। সাপোজ আপনি কোনো মুভির কাজ করছেন, সেখানে কিন্তু একজন সব কাজ করে না, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা লোক থাকে। একজনের ট্রিমিংয়ের কাজ করে, একজনের সেটাকে স্টোরি অনুযায়ী সাজায়, একজনের কালার গ্রেডিংয়ের কাজ করে, একজন সাউন্ড ইফেক্টের কাজ করে, একজন ভিএফএক্সের কাজ করে, একজন এক এক ধরনের কাজ করে থাকে। তো একই প্রজেক্টে যদি একই সাথে একাধিক ব্যক্তি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে টিম প্রজেক্ট এইখান থেকে আমরা তৈরি করতে পারবো, কিংবা এক্সিস্টিং কোনো টিম প্রজেক্টে এখান থেকে আমরা জয়েন করতে পারবো। এবং লাস্টের ওয়ান রয়েছে ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট। প্রিমিয়ার প্রো একটা মোবাইল সাপোর্টেড এবং কম্পিউটার সাপোর্টেড ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ রয়েছে, যেটা নাম প্রিমিয়ার রাশ। সেটা দিয়ে যদি আমরা কোনো প্রজেক্ট তৈরি করে থাকি, সেটাকে এখান থেকে ওপেন করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এখানে দুটো প্রজেক্ট আমি যেটা রাশ দিয়ে তৈরি করেছি। এখন যদি চাই আমি এই প্রজেক্টটা ওপেন করবো, এটার উপরে ক্লিক করলেই প্রিমিয়ার প্রোতে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার পরবর্তী যে এডিটিং সেটা আমি আসলে করতে পারবো। তো প্রিমিয়ার রাশ খুবই হ্যান্ডি একটা অ্যাপ, স্পেশালি যারা বাইরে বেশি থাকেন, যেরকম আপনি ব্লগিং করছেন, ভিডিওগুলো শ্যুট করলেন লোকেশনে, এখন বাসায় ফিরতে আপনি বাসে বসেই যে ক্লিপগুলো রয়েছে সেগুলোকে ট্রিম করে ফেললেন, রাশ প্রজেক্টে আপনি সেভ করে রাখলেন। এখন প্রিমিয়ার প্রো থেকে সেটাকে ওপেন করে কিন্তু আপনি ওই জায়গা থেকে কাজটাকে কন্টিনিউ করতে পারবেন। প্রিমিয়ার প্রো ওয়েলকাম স্ক্রিনের এই জায়গাটায় আমরা পাবো আমাদের ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাকাউন্ট রয়েছে সেইটা। এখানে ক্লিক করে আমাদের ক্রিয়েটিভ ক্লাউডের যে ইনফরমেশন সেগুলো আমরা দেখে নিতে পারবো। এরপর এই গিফট সাইন যেটা রয়েছে, এটার উপরে ক্লিক করলে আমরা প্রিমিয়ার প্রো নতুন কী ফিচার রয়েছে সেগুলোকে দেখে নিতে পারবো। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই জায়গায় আমরা যদি হোমে ক্লিক করি, আমাদের রিসেন্ট যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিতে পারবো। এখান থেকে ক্লিক করে সেটাকে ওপেন করে ফেলতে পারবো। যদি আপনি প্রথমবারের মতো প্রিমিয়ার প্রো ওপেন করেন, এই জিনিসগুলো হয়তো থাকবে না, তবে ওভার দ্য টাইম যখন আপনি কাজ করবেন একটার পর একটা প্রজেক্টে, এটা কিন্তু আস্তে আস্তে এরকম ভরে যাবে, রিসেন্ট প্রজেক্টগুলো আপনার শো করবে। আমরা যদি লার্নে যাই, এখান থেকে প্রিমিয়ার প্রোর কিছু টিউটোরিয়াল দেখে নিতে পারবো, যেগুলো অ্যাডোবি আমাদের জন্য প্রিপেয়ার করেছে। এখান থেকে দেখে আমরা একটা বেসিক ধারণা নিতে পারবো প্রিমিয়ার প্রোর। তো চলুন আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি এবং দেখি প্রিমিয়ার প্রোর ভিতরে আমাদের জন্য কী কী জিনিস অপেক্ষা করছে। আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, এখান থেকে নতুন প্রজেক্ট তৈরি করতে পারবো। এটার একটা নাম দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে আমি এটার নাম দিয়ে দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট, রাইট। নাম দেওয়ার পরে আপনি ঠিক দেখবেন এটার পরবর্তী সময়ে আরেকটা অংশ রয়েছে যেটার নাম প্রজেক্ট লোকেশন। এটা থেকে আমরা এই প্রজেক্ট ফাইলটাকে কোন জায়গায় সেভ করতে চাই সেই জিনিসটা দেখিয়ে দিতে পারবো। আমি এখানে ক্লিক করে দেন যদি চুজ লোকেশনে ক্লিক করি, একটা ফোল্ডার অপশন ওপেন হবে। এখান থেকে আমি কোন জায়গায় সেভ করতে চাই ওটা দেখিয়ে দিতে হবে। আমি সেভ করছি আমাদের ডেস্কটপে। এখানে একটা ফোল্ডার করেছি মাই ফার্স্ট প্রজেক্ট, এটার ভিতরে আমি সেভ করব। সেই প্রজেক্টের ভিতরে ঢুকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, তাহলে ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে, ওই জায়গায় আমার প্রজেক্টটা সেভ হবে। এখন যদি আমরা ক্রিয়েট দেই, তাহলে প্রিমিয়ার প্রো আমাদের জন্য নতুন একটা প্রজেক্ট প্রিপেয়ার করবে এবং আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস ওপেন করবে। এইখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো দেখে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। যেরকম প্রথমে রয়েছে আমাদের প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেল হলো আমাদের মূল যে জায়গা, যেখানে এনে আমাদের যে মিডিয়া ক্লিপস রয়েছে, যেরকম ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস, সাউন্ড এফেক্ট, এগুলো রাখবো, ওই জায়গাটাই হলো আমাদের প্রজেক্ট প্যানেল। এরপরেই রয়েছে আমাদের টাইমলাইন। টাইমলাইন হলো মূলত প্রজেক্ট প্যানেল যে ক্লিপগুলো আমরা ব্যবহার করব, সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করব, মিউজিক ব্যবহার করব, সেগুলোকে টাইমলাইনে আমরা নির্দিষ্ট একটা টাইমে একটার পর একটা সাজিয়ে অর্গানাইজ করে আমরা একটা গল্প বলবো, আমাদের যে ফাইনাল এডিট সেটাকে আমরা তৈরি করবো, রাইট। তো মালার মতন বলতে পারেন, মালায় যেরকম একটার পর একটা ফুল আমরা লাগিয়ে একটা পূর্ণাঙ্গ মালা তৈরি করি, টাইমলাইনেও কিন্তু একটার পর একটা ক্লিপ, সাউন্ড এফেক্ট এগুলো লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। এই টাইমলাইনে যে কাজগুলোই আমরা করব সেইটার আউটপুট আমরা দেখতে পারবো প্রোগ্রাম মনিটরে। টাইমলাইনে আমরা শুধুমাত্র কিছু স্কোয়ার, কিছু রেক্ট্যাঙ্গেল এই টাইপের আইকন দেখতে পাবো, যেগুলো আমাদের ভিডিও অডিওকে নির্দেশ করে। সেইটার ভিজুয়াল আউটপুট কী হবে সেটাকে আমরা দেখতে পারবো প্রোগ্রাম মনিটরে। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, সাপোজ এটা হলো আমাদের প্রজেক্ট প্যানেল। আমি কিছু ভিডিও এডিট করতে চাই, আমি যদি কিছু ভিডিও ক্লিপ এখানে নিয়ে আসি, মনে করেন এই ভিডিও ক্লিপগুলো
আমি সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, তাহলে কিন্তু সেগুলো প্রজেক্ট প্যানেলে চলে আসলো, রাইট? এখন এইগুলো আমি টাইমলাইনে যদি নিয়ে এসে ড্র্যাগ করে, তাহলে নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে টাইমলাইনে। এখান থেকে এখন আমরা এডিট করতে পারবো। এখন দেখেন এই জিনিসটা হলো আমাদের প্লে হেড, এটাকে যে জায়গায় রাখবো সেই জায়গার যে ফ্রেম রয়েছে সেটাকে নির্দেশ করবে। আমরা যদি কিবোর্ডে স্পেস বার প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা প্লেব্যাক হবে, রাইট? তো আবার যদি স্পেস ব্যাক আমরা প্রেস করি তাহলে এটা পজ হয়ে যাবে। তো এই যে ভিডিওটা এখানে প্লে হচ্ছে আমাদের টাইমলাইনে, সেইটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম মনিটরে। আরেকটা মজার বিষয় দেখেন, আমি যদি আমাদের যে প্রজেক্ট প্যানেল রয়েছে সেইটার যে ক্লিপ, মানে মেইন যে ক্লিপ, সোর্স যে ক্লিপ, সেটার উপরে ডাবল ক্লিক করি, নতুন আরেকটা মনিটর ওপেন হবে। এইটা হলো আমাদের সোর্স ক্লিপ। এটা হলো আমাদের টাইমলাইনে নেয়ার আগে এই ভিডিও ক্লিপটা দেখতে কী রকম, সেইটার মূল যে ক্লিপ রয়েছে সেই মূল ক্লিপের প্রিভিউ এখানে আমরা দেখতে পারবো। এখন আমরা যদি চাই এখান থেকে কিন্তু এটাকে শর্ট করতে পারবো। সাপোজ এখানে একটা ইন পয়েন্ট দিলাম, এখানে একটা আউট পয়েন্ট দিলাম। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখবেন এটা শর্ট হয়ে গিয়েছে, কারণ এখানে আমরা কেটে নিয়ে আসছি। তো কাটার পরে এখানে নিয়ে আসার কারণে আমাদের যে ফাইনাল আউটপুট সেটা এখানে দেখাচ্ছে, এবং মেইন যে আউটপুট এখানে কিন্তু কাটার আগের অংশ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের সোর্স মনিটর। মেইন যে ক্লিপ রয়েছে সেটার প্রিভিউ আমরা সোর্স মনিটর থেকে দেখতে পারবো। এখন এই ক্লিপগুলোতে আমি যদি কোনো এফেক্টস অ্যাপ্লাই করতে চাই, আমাদের চলে যেতে হবে এফেক্টস প্যানেল, যেটা পাবো আমরা এই জায়গায়। এখানে আমরা অনেক ধরনের এফেক্টস পাবো, ভিডিও এফেক্টস পাবো, অডিও এফেক্টস পাবো, ট্রানজিশন পাবো, যেগুলো এই জায়গা থেকে আমরা ব্যবহার করব। তো এখান থেকে মনে করেন আমি যদি কোনো ইফেক্টসকে অ্যাপ্লাই করি, সাপোজ আমি যদি ভিডিও এফেক্টসে চলে যাই, এখান থেকে আমি যদি কালার্স অ্যান্ড কারেকশনে যাই, লুমেট্রি কালার আমি এটার উপরে অ্যাপ্লাই করলাম। এখন এই ভিডিওর উপরে ওই যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম সেইটাকে মডিফাই করব কোন জায়গা থেকে, সেটাকে মডিফাই করতে যেতে হবে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেল, যেটা পাবো আমরা এই জায়গায়। তো এই জিনিসগুলো আপনাদের কাছে কিন্তু অনেক বেশি কনফিউজিং লাগতে পারে, কারণ একই সাথে আমরা অনেকগুলো প্যানেলকে দেখতে পাচ্ছি। এতগুলো প্যানেল কিন্তু আমাদের দরকার নেই। সাপোজ আমরা যদি এখানে আসি, আমাদের লাইব্রেরিজ, ইনফরমেশন, এই প্যানেলগুলোর কোনোই দরকার নেই আপাতত, রাইট? যখন আমাদের দরকার হবে তখন আমরা ব্যবহার করব। কিন্তু শুধু শুধু এটা চোখের সামনে এসে কিন্তু আমাদের কনফিউজ করে দিচ্ছে। তো এই কনফিউশনকে এড়াতে আপনি আপনার যে ওয়ার্ক স্পেস রয়েছে, পূর্ণাঙ্গ যে ইন্টারফেসটা রয়েছে সেটাকে কিন্তু মডিফাই করতে পারবেন, যেটা প্রিমিয়ার প্রোর খুবই পাওয়ারফুল একটা ফিচার। তো সেটাকে আমরা মডিফাই করে নিজেদের মতন করে ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা ওয়ার্ক স্পেস তৈরি করবো, রাইট? কীভাবে করব? প্রথমত আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন, আমি প্রিমিয়ার প্রো যেটা ব্যবহার করছি এটা হলো 2022.6 ভার্সন। এই ভার্সনটা যদি আপনি ব্যবহার করে থাকেন, এখানে বিল্ট ইন অনেকগুলো ওয়ার্ক স্পেস দেওয়া আছে যেগুলো খুবই সহজ। যেরকম আমি যদি চলে যাই এই জায়গাটায়, এটা হলো মূলত ওয়ার্ক স্পেস। এখানে যদি ক্লিক করি, দেন আমরা যদি এসেনশিয়াল সিলেক্ট করি, তাহলে দেখবেন সিম্পলিফাইড একটা প্রিভিউ দেখাবে। এখানে আমাদের টাইমলাইনটা অনেক বড় হয়ে গেল, অনেক জায়গায় পেলাম। এখানে আমাদের প্রজেক্ট প্যানেল, এফেক্টস প্যানেল, এই পাশে আমাদের এফেক্টস কন্ট্রোল প্যানেল, লুমেট্রি কালার। তো সিম্পলিফাইড একটা প্রিভিউ আমাদের দেখাচ্ছে, যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? তো এরকম একটা ওয়ার্ক স্পেস থাকলে সেটা কিন্তু বুঝতে অনেক ইজি হবে, রাইট? তো আমরা আবার ব্যাক করি, আমাদের যে বিল্ট ইন যেটা দেওয়া ছিল এডিটিং ওয়ার্ক স্পেস, সেটার ভিতরে ব্যাক করি। এখন আপনি যে ভার্সনেই ব্যবহার করেন না কেন, আপনি চাইলে কিন্তু মডিফাই করে নিতে পারবেন নিজের মতো করে আপনার ওয়ার্ক স্পেসকে। আমরা যদি চলে যাই উইন্ডোজ, ওয়ার্ক স্পেস নামে একটা অপশন পাবো, এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আমাদের দেয়া আছে। আমি এডিটিং সিলেক্ট করলাম। এডিটিং এখন আমরা এটাকে রিসেট করব, যাতে করে এই জায়গা থেকে সবাই একই সাথে সেটাকে চেঞ্জ করতে পারি। উইন্ডোজে চলে যাব, ওয়ার্ক স্পেস, রিসেট যদি ক্লিক করি তাহলে এইটা এডিটিংয়ের যে সেভড ওয়ার্ক স্পেস ছিল সেটাতে রিসেট হয়ে যাবে। এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় যে ওয়ার্ক স্পেসের প্যানেলগুলো রয়েছে সেগুলোকে আমরা ক্লোজ করে ফেলবো। যেরকম আমাদের মিডিয়া ব্রাউজার, এটাকে দরকার নেই, রাইট? তো এইখানে যে একটা মেনু আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন, দেন ক্লোজ প্যানেলে যদি ক্লিক করেন এটা ক্লোজ হয়ে গেল। লাইব্রেরিজ, সেটাকে আমরা ক্লোজ করব, ক্লিক করব, ক্লোজ প্যানেল, ইনফরমেশন, ক্লোজ। এইভাবে আমরা যেগুলো দরকার নেই, যেরকম মার্কার দরকার নেই, এটাকে ক্লোজ করে দিলাম। হিস্টোরি, এটা দরকার নেই, ক্লোজ করে দিলাম। তো দুইটা প্যানেল এখানে বাকি থাকলো, রাইট? এখন এইটাকে আমরা যদি চাই উপরে নিয়ে আসতে পারি, যাতে করে নিচে আমাদের টাইমলাইনের জন্য আর একটু বেশি জায়গা পাই, রাইট? তো আমি প্রজেক্ট প্যানেলকে সিলেক্ট করব। এইখানে এই যে অংশ রয়েছে, উপরের যে অংশ রয়েছে, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরে যদি নিয়ে আসি তাহলে এরকম অনেকগুলো ব্লু কালারের ব্লক দেখতে পাবেন। উপরে নিয়ে আসবো, যখন এরকম লাইনের মতো একটা ব্লক দেখতে পাবো, একদম শুরুতে আমরা ছেড়ে দেবো। তাহলে কি হলো, প্রথমে আমাদের প্রজেক্ট প্যানেলটা উপরে চলে আসলো, রাইট? অ্যাগেন আমরা ইফেক্টস প্যানেল, সেটাকে উপরে নিয়ে আসবো। আমরা এটাকে এই জায়গায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরে প্রজেক্ট প্যানেলের পাশে ছেড়ে দেবো, তাহলে ইফেক্টস প্যানেলটাও আমাদের এখানে চলে আসলো। যদি প্রথমে চলে আসে, এটাকে অ্যাগেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি প্রজেক্ট প্যানেলের পরে ছেড়ে দিতে পারেন। তাহলে প্রজেক্ট প্যানেল, সেকেন্ড রয়েছে আমাদের ইফেক্টস প্যানেল। এইবার আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেল, এটাকে নিয়ে আসবো ডান সাইডে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের যে প্রোগ্রাম প্যানেল রয়েছে সেইটার এই অংশে ছেড়ে দেবো। যখন এইরকম একটা অংশ ব্লু কালারের আমরা দেখতে পাবো, এখানে ছেড়ে দিলে এখানে আমাদের ইফেক্টস কন্ট্রোলটা বসে গেল। দেন এটাকে বড় করব, নিচের দিকেও আমরা আরেকটু বড় করব, তাহলে প্রপার একটা জায়গা পাবো এটা দেখার জন্য।
আমরা প্রজেক্ট প্যানেলে ব্যাক করলাম, তাহলে আমাদের সিম্পলিফাইড যে প্রিভিউ সেটা অনেকটা দেখতে এরকম হলো। এত জায়গা যদি আপনার দরকার না হয়ে থাকে প্রজেক্ট প্যানেলের জন্য, এটাকে আপনি ছোট করে দিতে পারেন, তাহলে আমাদের যে প্রোগ্রাম মনিটর সেটা আরেকটু বড় আকারে দেখতে পাবো। এখন আমাদের খুব ফ্রিকোয়েন্টলি দরকার হয় লুমেট্রি কালার, এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ড, এই 3টা প্যানেল। সেগুলোকে আমরা এনেবল করে নেব। উইন্ডোতে যাব, এখান থেকে আমরা লুমেট্রি কালার সেটাকে এনেবল করব। এখানে চলে আসলে এটাকে ড্র্যাগ করে এফএক্স কন্ট্রোলের এই জায়গায় আমরা ছেড়ে দিলাম। তাহলে কি হলো, লুমেট্রি কালার এবং এফএক্স কন্ট্রোল পাশাপাশি চলে আসলো, রাইট? এভাবে অ্যারেঞ্জ করে নিলাম। অ্যাগেন উইন্ডোজে যাব, এখান থেকে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স সেটাকে এনেবল করে নেব। সেটা এভাবে যদি চলে আসে, অ্যাগেন এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। অ্যাগেন এটাকে আমরা অ্যারেঞ্জ করে নেব আমাদের পছন্দ অনুযায়ী। এবং লাস্টলি আমাদের যদি এসেনশিয়াল সাউন্ড দরকার হয়, আমরা এসেনশিয়াল সাউন্ডটাকে সিলেক্ট করব। সেটা এভাবে চলে আসলে অ্যাগেন আমরা এটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে পারি, এটাকে অ্যারেঞ্জ করে এইভাবে সাজিয়ে নিতে পারি। তাহলে কি দাঁড়ালো আমাদের? আমরা যদি ফাইনাল আমাদের যে প্রিভিউটা দেখি, আমাদের প্রজেক্ট প্যানেল এখানে, ইফেক্টস প্যানেল এখানে, সোর্স মনিটর রয়েছে এখানে, অডিও ক্লিপ এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। মেটা ডাটা দরকার নেই, ক্লোজ করে দিলাম। তাহলে মোটামুটি এরকম একটা ইন্টারফেস আমরা পেলাম। এখন দেখা যায় আপনি প্রিমিয়ার প্রো ক্লোজ করলেন, ওপেন করার পরে আবার যদি আগের মতন হয়ে যায়, আবার আপনাকে সাজাতে হবে। এই কারণে আপনি যেটা করতে পারেন, এইটার কিন্তু একটা প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন ওয়ার্ক স্পেসটা। জাস্ট উইন্ডোজে গেলেন এবং এই জায়গা থেকে সেটাকে সিলেক্ট করতে পারেন। তো সেটাকে সেভ করার জন্য যেটা করতে হবে, আমাদের উইন্ডোজে যেতে হবে, ওয়ার্ক স্পেসে যেতে হবে। এখান থেকে আমরা যদি সেভ নিউ ওয়ার্ক স্পেস নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করি, এটা একটা নতুন নাম দিতে বলবে। আমি এটার নাম দিলাম জেমস প্রিন্স। দেন আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে এই ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে যাবে। আমি ক্লিক করলাম ওকেতে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। আমরা যদি উইন্ডোজে যাই, এখান থেকে ওয়ার্ক স্পেসে যাই, এখানে দেখবো জেমস প্রিন্স নামে নতুন একটা ওয়ার্ক স্পেস কিন্তু আমরা পেয়ে গেছি, রাইট? এবার আপনি ধরেন প্রিমিয়ার প্রো ক্লোজ করেছিলেন, অ্যাগেন ওপেন করলেন, ওপেন করে দেখলেন এরকম আপনার যে ওয়ার্ক স্পেস রয়েছে সেটা উল্টাপাল্টা হয়ে আছে। অ্যাগেন আপনি কি করবেন, উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে আপনি যেটা সেভ করেছিলেন, আমার ক্ষেত্রে জেমস প্রিন্স, এটার উপরে ক্লিক করলে যেভাবে আমি সেভ করেছিলাম ওয়ার্ক স্পেসটা সেভাবে চলে আসবে। তো এইটা হলো আমাদের ওয়ার্ক স্পেস প্রিসেট। এটাকে আমরা এভাবে সেভ করে রাখতে পারি যাতে করে খুব সহজে আমরা সেটাকে নেভিগেট করতে পারি, অথবা একই কম্পিউটার যদি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, এক একজনের প্রেফারেন্স এক এক রকম হতে পারে, সেক্ষেত্রে ডিফারেন্ট লোকজন ডিফারেন্টভাবে কিন্তু ওয়ার্ক স্পেস সেট করে রাখতে পারেন। তো এখন চলুন জানা যাক সিকোয়েন্স সম্পর্কে। সিকোয়েন্স জিনিসটাকে কীভাবে আমরা সিকোয়েন্স তৈরি করবো। এখানে কিন্তু আমি জাস্ট ক্লিপগুলোকে ড্র্যাগ করে নতুন একটা সিকোয়েন্স তৈরি করে ফেলেছিলাম, যেটা আমাদের দরকার নেই। আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি দেখাবো স্ক্র্যাচ থেকে আমরা কীভাবে একটা সিকোয়েন্স তৈরি করতে পারি। সিকোয়েন্সটা হলো অনেকটা আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্নার সময় কী করি, ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করি, সেটাকে রান্নাঘরে নিয়ে যাই, সেখানে বসে সেটাকে কাটাকাটি করি, ওয়াশ করি, দেন সেটাকে রান্না করি। রান্না করার সময় খেয়াল করবেন, যখন আমরা রান্না করছি এক এক ধরনের ডিশের জন্য, এক এক ধরনের রেসিপির জন্য এক এক ধরনের প্যান ব্যবহার করি। আমরা যদি ফ্রাই করতে চাই সেক্ষেত্রে কিন্তু ফ্রাই প্যান ব্যবহার করি। যখন স্যুপ রান্না করব তখন কিন্তু ফ্রাই প্যান ব্যবহার করি না, তখন স্যুপের জন্য আলাদাভাবে যে হাঁড়ি রয়েছে সেটা ব্যবহার করি, বা প্যান রয়েছে সেটাকে ব্যবহার করি, রাইট? তো আমরা যখন ভিডিও এডিট করছি, এক এক ধরনের ভিডিও এডিট করার জন্য কিন্তু এক এক ধরনের আমাদের প্লেস হোল্ডার দরকার, এক এক ধরনের সিকোয়েন্স দরকার, যেটা আমরা টাইমলাইনে রাখবো। সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ফাইনাল আউটপুটটা আসবে। সাপোজ আপনি ফেসবুকের জন্য একটা ভিডিও তৈরি করবেন, কিংবা টিকটকের জন্য একটা ভিডিও তৈরি করবেন যেটা হলো লম্বাটে ধরনের। এখন সেই লম্বাটে ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনার যদি হরাইজেন্টাল কোনো সিকোয়েন্স তৈরি করেন কাজ হবে না, কারণ সেটার আউটপুটটা কিন্তু সেই রেক্ট্যাঙ্গেল আকার আসবে। আমি চাচ্ছি লম্বালম্বিভাবে, হরাইজেন্টাল না, ভার্টিক্যাল একটা ভিডিও তৈরি করবো, সেক্ষেত্রে কিন্তু আমার ভার্টিক্যাল একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। এখন আবার মনে করেন আপনি অনেকগুলো ভিডিও শ্যুট করেছেন, কোনোটা 1080p, কোনোটা 4K, কোনোটা 720p, কিন্তু আপনি চাচ্ছেন আপনার যে ফাইনাল আউটপুট সেটা 4K-তে আপনি দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 1080p টাইমলাইনে যদি কাজ করেন তাহলে কিন্তু ওইটার যে ফাইনাল আউটপুট 1080p-তে আসবে। যদিও বা আপনি 4K-তে এক্সপোর্ট করেন সেটা আপস্কেল হয়ে যাবে, অনেক রেজুলেশন আপনি হারিয়ে ফেলবেন। এই কারণে আপনি যখন এডিট করছেন আপনার একটা সিকোয়েন্স তৈরি করতে হবে যেটা আপনার ফাইনাল আউটপুটের উপর ম্যাচ করে আপনি তৈরি করবেন এবং সেইভাবে কাজ করবেন, রাইট? তো আমরা চলুন আমাদের একটা সিকোয়েন্স কীভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা দেখি। এখন আমরা যখন ভিডিও এডিট করি দেখা যায় আমাদের কিন্তু বেশিরভাগ সময় একই সিকোয়েন্স বা একই টাইপের সিকোয়েন্স বারবার তৈরি করতে হয়। আমি যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি, আমার ইউটিউবে কিন্তু একই ধরনের ভিডিও আমি বারবার আপলোড করি, যেটা হলো 4K একটা ভিডিও, 24 FPS-এর একটা ভিডিও। সেই হিসেবে আমরা যদি সিকোয়েন্সের একটা প্রিসেট তৈরি করে রাখতে পারি, বারবার ডিফারেন্ট সেটিংস আমাদের করতে হয় না, রাইট? তো আমরা যদি সিকোয়েন্স তৈরি করতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করতে পারি, দেন নিউ আইটেম থেকে সিকোয়েন্স, এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা সিকোয়েন্স আমরা তৈরি করতে পারবো, এরকম একটা অপশন চলে আসবে। অথবা আপনি যদি চান এইখানে নিউ নামে একটা অপশন রয়েছে, নিউ আইটেম, এটার উপর ক্লিক করবেন, দেন এখানে সিকোয়েন্স,
এটার উপরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এইরকম একটা উইন্ডো পাবেন যেখান থেকে আমরা নতুন একটা সিকোয়েন্স তৈরি করতে পারবো। আপনি চাইলে এখানে জাস্ট নাম দিয়ে কিন্তু সিকোয়েন্সটা তৈরি করে ফেলতে পারেন, তবে আমরা প্রথমে একটা প্রিসেট তৈরি করব যাতে আমরা সেটা বারবার ব্যবহার করতে পারি। প্রিসেট তৈরি করার জন্য সিকোয়েন্সের যে প্রিসেটগুলো রয়েছে, এখানে সিকোয়েন্স প্রিসেট দেখতে পাচ্ছেন, এটার ভিতরে যে প্রিসেটগুলো রয়েছে এর ভিতরে দেখবেন ডিজিটাল এসএলআর নামে একটা অপশন রয়েছে। এই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি 1080p এটাকে সিলেক্ট করবেন, এটার ভিতরে ডিএসএলআর 1080p 24 এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন, এটার পাশে একটা ট্যাব আছে সেটিংস নামে, এখানে যদি ক্লিক করি এই সেটিংসটাকে আমরা অল্টার করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো প্রথমেই আমার টাইম বেস, আপনি যদি 24 fps এ ভিডিও এডিট করেন 24 এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি 25 ইউজ করেন 25 সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 23.976 সেটাকে সিলেক্ট করে নেব আমাদের ফ্রেম রেটের জন্য। এরপরে যেটা চলে আসে সেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ভিডিওর ফ্রেম সাইজ, যেটা হলো আমাদের ভিডিও রেজুলেশন। এখানে 1080pর জন্য সেট করা আছে। আপনি যদি 1080pতে ভিডিওগুলোকে এডিট করেন বা আপনার ফাইনাল আউটপুট 1080pতে করতে চান এইটাই রাখতে পারেন। তবে আপনি যদি 4K তে এডিট করেন সেক্ষেত্রে 4K এর জন্য আমাদের এখান থেকে রেজুলেশন দেবো 3840 এবং আমাদের ভার্টিক্যাল রেজুলেশন সেটা দেবো হলো 2160। তো ফ্রেম সাইজ এটা দিলে পরে আমরা 4K একটা আউটপুট পাবো যেটার অ্যাসপেক্ট রেশিও থাকবে 16:9। তো এরপরে যেটা পিক্সেল এক্সপেক্ট রেশিও সেটা স্কোয়ার পিক্সেল রাখবো। ফিলস আমরা রাখবো নো ফিলস। ডিসপ্লে ফরম্যাট সেটাকে আমরা 23.976 সেটাকেই রেখে দেবো। ওয়ার্কিং কালার স্পেস সেটা আমরা এখান থেকে র্যাক 7 ও 9 সেটাকে সিলেক্ট করব। অডিওর জন্য আমরা এখানে 48,000 হার্টজ সিলেক্ট করবো। আপনি যদি চান 44,100 হার্টজ এটাকেও সিলেক্ট করতে পারেন, খুব বেশি ডিফারেন্স এখান থেকে আপনারা পাবেন না। এবং ডিসপ্লে ফরম্যাট অডিও স্যাম্পলস সেটাকে সেট করব। ভিডিও প্রিভিউ এখানে যেটা দেওয়া আছে সেটাই রাখবো। তবে আপনার যদি হাই এন্ড জিপিইউ থাকে ম্যাক্সিমাম বিট ডেপথ এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এই দুটাকে এনেবল করে দিতে পারেন, তাহলে যখন এডিট করছেন বেটার একটা প্রিভিউ আপনারা পাবেন। তো আমি এটাকে এনেবল করলাম না। এইখান থেকে আমরা লাস্টে যে অপশন সেভ প্রিসেট এটার উপরে ক্লিক করব, তাহলে এটাকে আমরা প্রিসেট আকারে সেভ করতে পারবো। একটা নাম দিয়ে দেবো, এটার আমি নাম দিলাম জেমস প্রিন্স। দেন আমরা যদি ওকে ক্লিক করি এই যে সেটিংসগুলো আমরা করলাম এটার একটা প্রিসেট সেভ হয়ে যাবে। এবার বারবার কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে না। নতুন কোনো সিকোয়েন্স যদি আমরা তৈরি করতে চাই এখানে দেখব সিকোয়েন্স প্রিসেট, কাস্টমের ভিতরে জেমস নামে একটা প্রিসেট রয়েছে, এটাকে সিলেক্ট করে দেন একটা নাম দিলেই হচ্ছে। আমি দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। তো নামটা লিখে এরপরে যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। বারবার কিন্তু এখন করতে হবে না, জাস্ট এখান থেকে নিউ আইটেম নিউ সিকোয়েন্স এটাকে সিলেক্ট করে ওকে দিলে নতুন অ্যাগেন এই সেটিংসে আমাদের নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের সিকোয়েন্স তৈরি করার ফর্মুলা। তবে অনেক সময় দেখা যায় আপনার যে ভিডিও ক্লিপ রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি যে সিকোয়েন্স সেটাকে তৈরি করতে পারেন। কিভাবে করবেন, আমি যদি এখান থেকে যে কোনো একটা ক্লিপ সাপোজ এইটার প্রপার্টিসে যাই, এটার প্রপার্টিস আছে 1920x1080p যেটা এইচডি রেজুলেশন এবং ফ্রেম রেট 24। তো এই সেম প্রপার্টিসে যদি আমি কোনো সিকোয়েন্স তৈরি করতে চাই আমার কিন্তু ওই সিকোয়েন্স সেটিংসে দেওয়ার দরকার নেই, প্রিসেট সিলেক্ট করার দরকার নেই। এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যদি টাইমলাইনে ছেড়ে দিই এই যে ভিডিওটা রয়েছে এটার উপর ডিপেন্ড করে এই এক্স্যাক্ট সেটিংসের একটা সিকোয়েন্স কিন্তু প্রিমিয়ার প্রো আমাদের তৈরি করে দেবে। এরপরে যে ক্লিপটা আনবো সেটা কিন্তু এই যে এটার সেটিংস রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই দেন আমাদের এডিট করতে হবে। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ম্যানুয়ালি আপনার সিকোয়েন্স তৈরি করে নিলে তাহলে কিন্তু আপনার মাথায় ওই জিনিসটা থাকবে যে আপনি কীভাবে সিকোয়েন্সটা তৈরি করেছেন, একটা আইডিয়া নিয়ে দেন আপনি কাজগুলো করতে পারবেন। সো এটা অলওয়েজ বেটার আইডিয়া। ম্যানুয়ালি আপনি একটা প্রিসেট তৈরি করে নেন এবং ম্যানুয়ালি আপনার যে সিকোয়েন্স রয়েছে সেটার সেটিংসটাকে সেট করে নেন, তাতে করে আপনার কন্ট্রোল থাকবে আপনার ভিডিও এডিটের উপরে।